আসসালামু আলাইকুম। কর্নেল অলি আহমেদের সেই মহান দুটি ভাষণ, উক্তি বলবো না, উক্তি বলা যাবে না, ভাষণ তিনি তার দলীয় নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে যে বলেছেন আমি শুনেছি। দুটি ভাষণ হলো, একটিতে তিনি বলছেন তারেক রহমান তার শত্রু বেষ্টিত পরিমণ্ডলের ভিতরে পদচারণা করছেন, অতএব সেই গুপ্ত শত্রুদের সাথে নিয়ে তিনি যেন রাজধানীর বাইরে কোথাও না থাকেন, তাহলে তার মৃত্যুর সম্ভাবনা বেশি। আরেকটি হচ্ছে 18 সালে 2018 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কোটি কোটি টাকা আওয়ামী লীগের কাছ থেকে তার দলীয় নেতারা উপঢৌকন হিসাবে গ্রহণ করেছেন। তিনি যদি কথা বলেন তাহলে ওনার কাছে কর্নেল অলি সাহেব নাম বলবেন। তো আমি এই দুটি হাস্যকর অবার্চিন বাক্য, শব্দ বা ভাষণ নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথম, ম্যাডাম তারেক রহমান জীবিত থাকতে, ম্যাডাম খালেদা জিয়া জীবিত থাকতে তারেক রহমানকে সিনিয়র মহাসচিব করা হয়েছিল। তো তখন ইনাদের মতো লোকেরাই বলেছিল নাক টিপলে নাকি দুধ বের হবে, যার কৈশোরকালের গায়ের গন্ধ এখনও শরীর থেকে যায়নি, হাও ভবন করে যে দলের বিভিন্ন উপজীব্য কীটপতঙ্গ তৈরি করেছিলেন, এইসব লোকেরা কিন্তু এই ধরনের অপবাদ দিয়ে তারেক রহমানকে অত্যন্ত নাক সিটকানি দিয়ে একবার সরাসরি দলের থেকেই বের হয়ে গিয়েছিলেন। তো অনেকেই বের হয়ে গিয়েছিলেন যার যার মতো করে, অনেক চেষ্টা করেছিলেন। ব্যারিস্টার নাজমুলরা বের হয়ে গিয়েছিলেন এবং তারা তৃণমূল বিএনপি গঠনের জন্য অত্যন্ত জুটপোতভাবে ফাইল বগলে নিয়ে নিয়ে ঘুরে বেড়েছিলেন। আমাদের মাগুরাতেও খুব কী বলে এটা, ডার্ক সাইড নেতা অনেক চেষ্টা করে গেছেন তৃণমূল বিএনপি গঠনের জন্য। তিনি এসে যেখানে বসতেন আমাদের এলাকায় অফিস বানিয়েছিলেন। তো ভাগ্যক্রমে তিনি এখন মন্ত্রী। সেই তৃণমূল নেতা, তৃণমূল বিএনপি সংগঠনের নেতা এখন মন্ত্রী বিএনপির, এবং প্রধানমন্ত্রী যার কারণে তৃণমূল বিএনপি ছিল তিনিই প্রধানমন্ত্রী। তো কর্নেল অলি সাহেবের আমি এই দুটি কথা নিয়ে বলতে চাচ্ছি যে এত নিম্নমানের সস্তা কথা, আর রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে ক্যানভাসাররা যেসব কথা বলে ঠিক সেই ধরনের একেবারে সস্তা এবং অত্যন্ত নিম্নমানের কথা। এবং এই কথার ভিতরে তিনি যে তোষামোদী চামচামি সর্বোচ্চ স্বর্ণপদক পাওয়ার প্রাপ্যযোগ্য, তিনি যে তারেক রহমানের জীবনের হুমকি, সেইটা নিয়ে তিনি চিন্তিত, সেইটা নিয়ে তিনি বিচলিত। কর্নেল অলি আহমেদ সামরিক বাহিনীর অত্যন্ত সিনিয়র প্রবীণ একজন নেতা, মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান সাহেবের সাথে তার আধিক্যতা ছিল অনেকটা, কিন্তু পেরে ওঠেননি যে কোনো কারণেই হোক, হয়তো সুযোগে ছিলেন, সুযোগ মতো তিনি দল থেকে বের হয়ে রাজনৈতিক সংগঠন করলেন, তারপর দেখলাম পিএইচডিও করলেন, তারপরে রাজনীতির মাঠে নিজেকে ধরে রাখার জন্য অনেকভাবে চেষ্টা করে গেছেন, চেষ্টা করে এখনও যাচ্ছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি একজন সম্মানিত মানুষ, এটা নিয়ে কোনো কিছু বলারই সুযোগ নেই, অবকাশ নেই। কিন্তু নিজের আসনে এবার জিতে আসতে পারেননি। তার এলাকার লোকজন তাকে ভোট দেয়নি নাকি কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, সেটা উনি খোলসা করেননি, এখনও সে জায়গাটাতে বলেননি। কিন্তু তিনি সংসদে নেই, তিনি জনপ্রতিনিধি নন, কিন্তু তিনি একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান। আমি এই জায়গা দাঁড়িয়ে বলছি, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা বা বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্নেল হিসাবে তারেক রহমানের জীবন নাশের যে হুমকি আছে, সেটা তিনি প্রকাশ্যে কেন বললেন? এর সাথে কি বোঝাতে চেয়েছেন তিনি?
তিনি কি ভালো হতে চেয়েছেন সেইটা, নাকি তারেক রহমানের দৃষ্টি তার দিকে আনবার চেষ্টা করেছেন সেইটা, নাকি অন্তরালে যারা এর পিছনে হয়তো গোপন মাঝে মাঝে যে সেনাবাহিনীর ভিতরেও হয় কিছু কিছু কুচক্রী মহল সেনাবাহিনীর ভিতরে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে, আগে কয়েকবার হয়েছে, সেগুলো আবার যে কোনোভাবেই লিক আউট হওয়াতে অন্য অফিসারদের তৎপরতায় সেগুলোকে আবার ধূলিসাৎ করা দেওয়া হয়েছে, অর্থাৎ সেসব সেনা কর্মকর্তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সৈনিকদেরকে বিভিন্নভাবে সেগুলো নস্যাৎ করে দেওয়া হয়েছে। তো তারেক রহমানের সাথে হয়তো যারা আছেন, যে কয়জন আছে তাদের ভিতরে নেই, কিন্তু তার বাইরে টেবিলে বসে আছেন তারেক রহমানের সাথে, তারা নেই কিন্তু তারেক রহমানের পাশে আছে। সাথে থাকার পাশে থাকা এক রকমের নয়। যারা রুম্মনরা বা মেহেদিরা, যারা একেবারে সবসময় তার পাশে থাকছেন, একটু পাশে থাকা, তাকে সিকিউরও করছেন, তাকে দৈহিক শক্তিতে সাহস যোগাচ্ছেন যে পাশে আছি নিরাপত্তার দিক থেকে, বুদ্ধিদীপ্তর দিক থেকে, কিন্তু কিছু আছে টেবিল ওয়ার্ক করছে যারা সবসময়, যারা তারেক রহমানের দৃষ্টির সামনে নেই, তারা যদি এই ধরনের কোনো কুচক্র সৃষ্টি করতে চায়, হয়তো তার কিছুটা ইঙ্গিত কর্নেল অলি সাহেবের কাছে যদি গিয়ে পৌঁছায়, তো তিনি সেটা অন্যভাবে সরকার প্রধানের নজরে আনতে পারতেন, বা তার সাথে কারা কারা আছে তিনি অন্য কোনো মাধ্যমে প্রধানমন্ত্রীর কানে পৌঁছাইতে পারতেন। তিনি ডাইরেক্ট ওপেন বলে দিয়ে, অর্থাৎ যারা কুচক্রর সাথে যারা জড়িত তাদেরকে হয়তো বলছেন যে দেখো এইটুকু বলেছি, বাকিটুকু কিন্তু বলে দেবো যদি আমার সাথে মিট না করো, যদি আমার পক্ষে কিছুটা হলেও কাজ না করো, অথবা কি বড় অর্থদানের জন্য টোপ ফেললেন কিনা। একজন জীবন নাশের হুমকি থাকা মানুষের একজন দলীয় প্রধান বা একজন সেনাবাহিনীর অত উচ্চ মাপের কর্মকর্তা এভাবে ওপেনলি এত সস্তা কথা মিডিয়ার সামনে বলবে না, কখনো না। ইন্টেলেকচুয়ালি যদি ওনার মাত্র বিদ্যমাত্র বুদ্ধিমত্তা থেকে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী তিনি বিএমএ ট্রেনিং করেছেন, অনেক কোর্স কাডার করেছেন, এবং কর্নেল হওয়ার আগে অবশ্যই তিনি ফিল্ড ইন্টেলিজেন্সের উপরে কোর্স করাই লাগবে পিএসসিতে। তাকে এই ধরনের মেধা ঢুকিয়ে দেওয়াই হবে যে রাষ্ট্রের কোনটি রাষ্ট্রের পক্ষের কথা, কোনটি রাষ্ট্রের বাইরের কথা। এটি একটি সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী কথা, রাষ্ট্রদ্রোহী তার সামিল। রাষ্ট্রপ্রধানের জীবন নাশের হুমকি আছে, সেটা তিনি প্রকাশ্যে বলছেন, এটা রাষ্ট্রদ্রোহীতে, রাষ্ট্রের গোপনীয়তা তিনি ভঙ্গ করেছেন। রাষ্ট্রপ্রধানকে ইনডাইরেক্টলি তিনি হুমকি দিয়ে তার যে কর্মতৎপরতা তার থেকে ব্যাহত ঘটাতে চাচ্ছেন আর্থিকভাবে ভয়ভীতির মাধ্যমে। অতএব কর্নেল অলি সাহেব এটা সঠিক কাজ করেননি। অত্যন্ত নেক্কারজনকভাবে তিনি আলাদাভাবে একটি ভাষণ মিডিয়াতে ছেড়ে দিয়ে একটি বিতর্কের জন্ম দিয়েছেন মাত্র, তাছাড়া কিচ্ছু না। দ্বিতীয়টি, তিনি বলেছেন 18 সালে তার দলের নেতারা কয়েক কোটি টাকা সেই সময়কার সরকারের কাছ থেকে নিয়েছেন। কর্নেল অলি সাহেবকে আমি শ্রদ্ধা রেখেই বলছি, সেনাবাহিনীর কর্মকর্তা এবং সিনিয়র কর্মকর্তা, আমারও কর্মকর্তা, সেই জায়গাটাতে রেখে বলছি, আপনি এই মাপের একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে এই টাকার কথাটা ওপেন বলাটা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? আপনার সাথে প্রধানমন্ত্রী কথা বলবেন কেন? হ্যাঁ, বলতেই পারে, প্রধানমন্ত্রী কথা বলতে পারেন, তার পিতার সাথে আপনি একসময় ছিলেন, কলিগ ছিলেন, সেই হিসাবে আঙ্কেল হিসাবে বলতে পারেন, অথবা সেনা পরিবারের সদস্য হিসাবে আপনার সাথে কথা বলতে পারেন, আপনাকে সে শ্রদ্ধা জানাবে। তিনি তারেক রহমান কিন্তু জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার ঔরজাত সন্তান, তার ভিতরে সম্মানবোধ আছে। আমি যতটুকুন এ যাবৎকালে একেবারে, আমি তার সাথে মনে হয় 12-13 বছর বয়সের থেকে তাকে আমি চিনি, জানি সে কতটুকুন ভদ্র, নম্র এবং মানুষের শ্রদ্ধা জানাতে পারে, সম্মান জানাতে পারে। আপনাকে সম্মান শ্রদ্ধা জানাবে সে। আপনারা দেখেছেন ফখরুল ইসলাম সব ফুরাতে ফুরাতে তার সামনে গেলে তিনি কিন্তু উঠে দাঁড়িয়ে ফখরুল ইসলামকে সম্মান জানিয়েছেন, বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তিকে সম্মান জানিয়েছেন। আপনাকেও সে সম্মান জানাতে পারে, 1000 বার কথা বলতে পারে, কিন্তু আপনি যে একটি তাবিজ জুড়ে দিলেন, তার সাথে একটি শর্ত জুড়ে দিলেন, কথা বললে আপনি বলবেন কারা কারা টাকা নিয়েছে। আপনি সংসদ সদস্য না,
রাজনীতির অঙ্গনের বর্তমানে ভূমিকায় থাকা কোনো ব্যক্তিই নয়, নিরপেক্ষ একটি রাজনৈতিক সংগঠনের, এবং না নিরপেক্ষ বলবো না, 11 দলের সাথে আছেন, আপনার দল 11 দলের সাথে আছে। তো 11 দল তার শত্রু না, ভালো জায়গায়, কিন্তু আপনি সরাসরি ফিজিক্যালি সংসদে নাই, ফিজিক্যালি সংসদ সদস্য নন, ফিজিক্যালি সরকারের কোনো ভূমিকায় থাকার ব্যক্তিত্বও নয়। আপনার দল আছে, দলের কাঙ্ক্ষিত ভোটারগণ 11 দলের সাথে অন্য অন্য জেলায় আপনার লোকজন আছে কিনা আমি জানি না, কিন্তু আপনার আসনে আপনি নিজেই ফেল করেছেন। অতএব 11 দলেও যে আপনার কোনো ভূমিকা আছে বলে আমি মনে করব সেটারও সুযোগ নাই। আপনি কোনো ভূমিকায় না থাকলে এবং তারেক রহমানকে যদি জীবন নাশের হুমকি থাকে, আপনি তো আরও শত্রুতে পরিণত করে দিলেন তারেক রহমানকে তাদের কাছে, যারা টাকা নিয়েছিল। হুট করে ফোন করে যদি তাদের নাম জেনে যায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং তারা যদি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচাতে তারেক রহমানকে হত্যা করে, খুন করে, আপনি তো বড় একটি শত্রু দলকে লেলিয়ে দিলেন তারেক রহমানের পিছনে প্রকাশ্যে। এটা আপনার ভুল নয়? টাকার কথা যদি বলবেন আপনি প্রকাশ্যে বলে দিন, আপনি সাহসী নেতা, মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আপনাকে কে রোখে? আপনার কে বাধা দেয়? কে ঠেকায় আপনাকে? আপনি প্রকাশ্যে তাদের নাম বলে দেন, আপনি তাদের নাম বলে দেন, পুরো জাতি জানুক, বিশ্বাসঘাতকদেরকে চিনুক, দল চিনুক, পুরো জাতি চিনুক। বেঈমান মির্জাপুর কারা বিএনপির ভিতরে ঘাপটি মেরে বসে আছে, যারা দলকে পিছু টানছে, যারা দলে বিভাজন করতে চাইছে, দলকে নিয়ে যারা অর্থের উৎস খুঁজছে, ব্যবসায়িক মাইন্ডে যারা রাজনীতিতে আছে, আপনি প্রকাশ্যে তাদের নাম বলে দিন। সেটা আপনার জন্য উপকার হবে, এবং সেটা যদি যথার্থ সত্যতা যাচাই বাছাই প্রমাণিত হয়, তারেক রহমান তো আপনাকে তার সর্বোচ্চ সম্মানে সিনিয়র উপদেষ্টা বা ভালো একটি রাজনৈতিক রাষ্ট্রীয় অ্যাম্বাসিডারের দায়িত্বে, যেমন শেখ হাসিনার অ্যাম্বাসিডার ছিল এরশাদ সাহেব, এই ধরনের সম্মানিত জায়গায় বসিয়ে দিতে পারেন। আপনি কারচুপি করছেন কেন? এই বিশ্বাসঘাতকতাটা আপনারাই শিখিয়েছেন। আপনারা প্রকাশ্যে না বলে সমস্ত কিছুকে রাজনীতির ভিতরে এনে ফয়দা লুটতে চান। আপনাকে অসম্মান করতে চাই না, বা এখনও করছি না, কিন্তু একজন সেনাবাহিনীর কর্নেল হিসাবে আরও অনেকেই কথা বলছে। হাসিব সাহেব কথা বলছে, মুস্তাফিজ সাহেব কথা বলছে, আজমি সাহেব কথা বলছে, আমিন আফসারি সাহেব, আমরা একসাথে ট্রেনিং করেছিলাম, উনি থার্ড বেঙ্গলের ছিল। আমিন আফসারি সাহেব, যিনি কিছুদিন আগেও সেনা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের রাওয়ার সভাপতি ছিলেন। তো আরও অনেক অফিসাররা কথা বলছেন, কিন্তু সে কথাগুলোর ভিতরে অর্থবহ থাকে, কথাগুলো সিভিলিজম কান খুলে মন খুলে শোনে। কিন্তু আপনি এখন যে কথাগুলো বলছেন, একটি হাস্যকর অবস্থায় ফেলে দিচ্ছেন রাষ্ট্রকে, একজন রাষ্ট্রপ্রধানকে, এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তার মুখে এত সস্তা কথা, রাজনীতির একটি নিকৃষ্ট মানের বক্তব্যগুলো দিয়ে আপনি সেনাবাহিনীকে হাস্যকর একটি জায়গায় নিয়ে চলে যাচ্ছেন, যে আপনি সেই গর্বিত সেনাবাহিনীর সদস্য ছিলেন। আপনার কাছে স্যার এসব কথা, আপনার মুখে এসব কথা মানায় না, অত্যন্ত নিম্নমানের এবং ন্যাক্কার ঘৃণ্যজনকভাবে। রাজনীতিতে এগুলো সিভিল থেকে যারা বাটপার টাইপ রাজনীতি, যে আওয়ামী লীগের সময় সুভাষ সিংহ ছিল, তারপরে বরিশালের আর একটা কি আখম রেজা নাকি খম রেজা ছিল, যিনি মন্ত্রী হয়েছিলেন, অর্থাৎ বাটপারি চিটারি করে যারা রাজনীতির টাকলা মোড়া, তারপরে যে হাসান মাহমুদরা, ব্যক্তিত্বহীন রাজনীতিবিদরা, এর কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের ভিতরে পড়ে না। ব্যক্তিত্বহীন ব্যক্তি, ব্যক্তিত্বহীন সম্মানিত, ব্যক্তিত্বহীন অর্থশালী, ব্যক্তিত্বহীন একটি রাজনীতির প্রভাবশালী নেতা, মূলত পক্ষে এদের কোনো সম্মান বোধ বলে কোনো কিছু নেই। সেই ধরনের লোকেরা এই কথাগুলো এইভাবে বলতে পারে, কিন্তু আপনার দিয়ে তো এই কথা মানায় না। এই কথাগুলো তো মিডিয়াতে আসাই ঠিক হয়নি। আপনি যে কোনো মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক, প্রধানমন্ত্রীর সাথে কথা বলবার জন্য সময় চাইতেন, তিনি দেয় কিনা দেখতেন, তারপরে বলতেন যে আমি কথাগুলো বলতে সময় চেয়েছিলাম, প্রধানমন্ত্রী আমাকে ইগনোর করেছে, সময় দেয়নি। আরও অনেক মাধ্যম ছিল তার নলেজে আনবার জন্য, কিন্তু আপনি প্রকাশ্যে এনে দিয়ে দুটি কথা দিয়ে আপনার জীবন নাশের হুমকি আছে, সেটা দিয়ে যেমন হত্যাকারীদেরকে উৎসাহিত করেছেন, দেশের বাইরে আসলে কারা হত্যা করবে আপনি প্রকাশ্যে বলেননি, ছায়া রেখে, দেয়াল রেখে, ব্র্যাকেট রেখে কথা বলেছেন। টাকার কথা বলে শত্রুদেরকে আপনি তারেক রহমানের পিছনে লেলিয়ে দিয়েছেন। এখনও সময় আছে, আপনি রাষ্ট্রদ্রোহী অথবা মামলা থেকে, অথবা জাতির সামনে যে প্রহসনমূলক কথা বলে তারেক রহমানকে বা বর্তমান সরকারকে, একটি দলের শক্তিশালী বন্ধনকে
হয়তো আপনি নস্যাৎ করতে চাচ্ছেন, অথবা কোনো কিছুই হয়নি, টাকা পয়সা কোনো কিছুই না, তারেক রহমানের বিশ্বস্ত কিছু মানুষকে তার কাছ থেকে ছিটকে ফেলবার জন্য আপনি ষড়যন্ত্রমূলক কথাটি বলেছেন, সেটার নিশ্চয়তা কোথায়? এই প্রমাণ আপনাকে দিতে হবে। জীবন নাশের হুমকির সাথে কারা জড়িত প্রকাশ্য শত্রু আপনি বলেছেন, আপনারা প্রকাশ্য শত্রু। আর যারা হত্যা করবে যার চারপাশ ঘিরে আছে তারা অপ্রকাশ্য শত্রু। অপ্রকাশ্য শত্রু তারেক রহমান খুঁজে বের করবেন, কিন্তু আপনি প্রকাশ্য শত্রু সেটা কিন্তু আপনি নিজের মুখে বললেন। এবং হত্যা হলে সেই প্রকাশ্য শত্রুরা যে করবেন এমন কোনো কথা নেই, হয়তো আপনারা প্রকাশ্য শত্রুরাই তার জীবন নাশের জন্য হুমকি, কিন্তু সেইটি করার পরে, কার্য সম্পাদনের পরে, তখন আপনারা বলবেন যে আমরা তো বলেছিলাম যে অপ্রকাশ্য শত্রু আছে, কিন্তু সেই অপ্রকাশ্য শত্রুর কুলু দেননি। কুলু দিতে হবে আপনাকে, না হলে তার জীবন নাশের বিন্দু মাত্র যদি বড় ধরনের একটি বৃষ্টি ফোঁটাও তার গায়ে পড়ে, প্রথম দোষী ব্যক্তি হবেন কর্নেল অলি আহমেদ। নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি বীর বিক্রম হন, যে বীর বিক্রম, ওই যে কাদের সিদ্দিক আছে, দালাল কাদের সিদ্দিকি, যে আপনি নিজের মুখে বলেছেন সে কতটা বাংলাদেশের বিরোধিতা করেছে, ৭৫-এর শেখ মুজিব হত্যার পর দেশকে কীভাবে অস্থিতিশীলতার মধ্যে ঠেলে দিয়েছিল। আপনি কি সেই পর্যায়ে চলে যেতে চান? আপনি কি সেই লেভেলের, সেই মানসিকতার একজন ব্যক্তিত্ব না? আপনাকে তো এত নিচুই নামাতে চাই না, আপনাকে এত অসম্মান করতে চাই না। আপনি যে মাপের সম্মানী ব্যক্তি, আপনাকে সেই জায়গায় সেই মুকুট হিসাবে দেখতে চাই। আপনি এই দুটি শব্দের পূর্ণ ব্যাখ্যা দেবেন, অথবা যে কোনোভাবেই হোক এই দুটি কথা যে জনসম্মুখে প্রচার করেছেন এটির আপনার ভুল বক্তব্য বা অনিচ্ছাকৃত বক্তব্য বলে আপনি প্রত্যাহার করে দেবেন। না হলে রাষ্ট্রের যে কোনো অরাজকতাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে জনগণ কিন্তু মহাভাবে কি হবে, কোনো কিছু হবে না হবে সেটা দ্বিধাদ্বন্দ্ব না করে আপনার কার্যালয়ের দিকে ধাবিত হবে। আসসালামু আলাইকুম।